হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ১৮। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সকাল ৮টা। দিনটা মুক্তার বিয়ের পরের দিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরে পারভিন শেখ। আশেপাশে সার্ভেন্ট আছে আরো দুজন। একজন তরকারি কুটছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘোমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেকে দিচ্ছেন আগুনে পুড়ে। বিয়েবাড়িতে মেহমান আছে বলে সবাইকে নাস্তা দিবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাতে চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতেই নিষেধ করেছে পারভিন শেখ। মুক্তা নিজ থেকে সেধে এসেছে শাশুড়িকে কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে? বড্ড বেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তার মা, পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে, অসুস্থ শাশুড়িকে যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝদার মেয়ে। বড়রা যা বলবে তাই করবে। এই জন্য পারভিন শেখ বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে। ফাহাদ কাল বাদে পরশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে। ফিরবে কখন তাই ঠিক নেই, তাই ছেলের আশেপাশে থাকতে বলেছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফাহাদ এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরো ঘন্টা দুয়েক সময় নিবে। ছেলের ঘুমের কথা শুনেই চুপ করে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করে থমথমে খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তি পরোটা ভাজেন। মৃদুস্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমিও গিয়ে ঘুমাও, আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দেব, যাও। শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথায় ঘুমটা টেনে জড়তার চোখে এদিকে সেদিকে তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি কুটতে থাকা কাজের মহিলার ফুলমতির সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখে মিটমিট হাসছিল। সেজন্য ইতস্ততায় জড়িয়ে মুক্তা শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিনি গলায় বলল, আমি আপনার পাশে থাকি আম্মু, আমার সকালে ঘুমানোর অভ্যাস নেই। আর কিছুই বলল না পারভিন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ি নীরব সম্মতি দেখে মুক্তা চায়ের কেটলিতে হাত বাড়ালো। ৭০-এর ঊর্ধ্বে বয়স্ক হেনাও বসে নেই, তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একের পর এক। পাশেই সার্ভেন্ট রূপে অল্প বয়সী মালা ট্রেতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করতে। তখনই দেখলো হৃদকে ফর্মাল ড্রেস আপে সিঁড়ি বেয়ে নামতে। হেনা খানের চোখ সেদিকে পড়তে হৃদকে ডাকলো নাস্তা করতে। হৃদ হাতে ঘড়িতে সময়টা এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমের মেন দরজার দিকে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর। অয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। হেনা থেমে যায়, শুধু বলল, তাহলে কফি করে দিব তোকে, খাবি, পাঠাবো? হৃদ চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার, বেশ সুন্দর আর পরিপাটি। বাগানের মাঝে একটা ছোটখাটো বাংলো দেখেছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিকতায় সোফাও ফেলে বসার মতো সুন্দর পরিবেশ করে রেখেছে খানবাড়ির মানুষ। মায়ার সেদিকটায় যায়নি, বরং উল্টো পথে হাঁটলো। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল সেই দিকটায় এগোতে চাইল মায়া। অল্প এগোতেই দেখলো আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে লাঠি ভর করে দাঁড়িয়ে মালিদের এটা সেটা আদেশ করছে বাগানের পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের ওপর তিনি। মায়া আরাফ খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথাও হয়েছে দুজনের টুকটাক। তবে বেশিরভাগ সময়ই মায়াকে মজার ছলে হেনস্থা করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারলো মায়াই মুক্তার বোন হয়, তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তবে তেমন কিছু বলেনি বিয়েবাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিজ থেকে আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতে ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচের ইট বেঁধে। বাগানের ইটের সরু রাস্তা পেরে যাওয়া দুই হাতের কনুই আর দুই পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তক্ষুনি ব্যথা দিয়ে। কেউ দেখার আগে তাড়াহুড়ো করে উঠে বসলো মায়া। লং হাতার চুড়িদার জামার ওপর দিয়ে এক হাতে অন্য হাতের কনুই চাপলো ব্যথায়। মুখ কুঁচকে ইস ইস করে বুলি আওড়ালো হাতের তালুতে কনুই ঘেঁষতে ঘেঁষতে। তখনই মুখের সামনে মাথা তুলে তাকাতেই চোখ পড়ল কুঁচকানো দুটি চোখে শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়া মায়ের ইজ্জতে লাগলো বেশ। কিন্তু তারপরও তবদা খেয়ে যাওয়ার মতন করে থমথমে মুখে
চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটার দিকে। অপরিচিত লোকটাকে মায়ের বেশ পরিচিত মনে হলো। কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সে? তক্ষুনি গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণের লোকটা। নিজের হাতে হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস? উঠে আসুন। এভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশের সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেঁধে নিজেই পড়ে গেছেন। এখন সেটা শুনতে ভালো দেখাবে না। বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগে আপনার আমার হাত ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে ধরে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানানো ছোট করে। লোকটা মায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়িটার সময় দেখে নিল। এরপর পকেটে দুটো হাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফরহাদের শালী হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছিলাম, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বিয়ান হন। সেই সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ দেই ফিরিতে। এভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন। দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। তারপরও এইভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ। মনে থাকবে? মায়ের কি হলো কি জানি, লোকটার কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখের লোকটা এদিক সেদিক তাকালো। তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বিয়ান হইছেন, তাহলে আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বারবার দেখা হবার চান্স আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন কেমন? মায়া সুন্দর করে সম্মতি স্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পেছন ফিরে তাকাতেই মায়ের সাথে সাথে চোখাচোখি হলো। মায়ের লজ্জায় মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়ো করে মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, ওই যে বললাম, সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতি স্বরূপ ঘাড় কাত করলো, মৃদু স্বরে আওড়ালো, জি আচ্ছা। তাড়াহুড়োয় অয়ন কয়েক কদম এগোতে হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্য দুজনের শরীর স্পর্শ লাগেনি। এর আগে সতর্ক সহিত ছিটকে সরল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তির সহিত তাকালো অয়ন। চোখে বাঁধল জুইয়ের সদ্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুইকে এক পলক দেখেই তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো অয়ন মায়ের উদ্দেশ্যে। ততক্ষণে মায়াকে দেখা গেল আরাফের দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় শুধালো, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুইয়ের কথার মাঝেই অয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, দুজন কি টুইন্স? অয়নের প্রশ্ন বুঝতে না পেরে অবুঝ গলায় শুধালো জুই, জি। অয়ন কি মনে করে আবারও পেছন ঘুরে তাকালো মায়ের দিকে। মায়াকে দেখা গেল আরাফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিকের ন্যায় অয়ন সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুইয়ের কৌতূহলী ভরা মুখটার দিকে। অয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফাহাদের দ্বিতীয় শালী আর মায়ের বোন, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলেকে নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হলো। অবাক স্বরে প্রশ্ন করলো জুই, আপনি মায়াকেও চিনেন? কিভাবে? দারুণ হাসলো অয়ন। হৃদকে দেখলো খানবাড়ির ভেতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করলো জুয়ের উদ্দেশ্যে। বলল, জানতো বিয়ান সাহেবা, আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন। আজ সকাল সকাল কাজের তাড়াহুড়োয় বের হয়ে পড়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন, কেমন? আমার গলায় সমস্যা হচ্ছে, এজন্য গরম পানি করতে হচ্ছে। জানতো দ্রুত নিয়ে আসেন। গমগমে আদেশ করেই অয়ন হৃদের দিকে তাকালো। হতভম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল অয়নের যাওয়ার দিকে তাকিয়ে। চেনা নেই জানা নেই একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে কাজের আদেশ করলো, যেন শতযুগ ধরে চেনা মানুষটি জুইয়ের। অথচ জুই এই বাড়িতে এই নতুন মেহমান, সেদিকেও খেয়াল করলো না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞেস করে কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামটাও তো জানে না জুই। খানবাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বুঝতে পারছে কিছুক্ষণ আগে জুইকে বিয়ান সাহেবা সম্বোধন করাই কথাই। জুইকে তপ দেখিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো জুই? দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান। আমার মাথায় পেইন দিচ্ছে আপনার কফির জন্য। হতবাক জুইয়ের বিস্মিতায় আকাশ ছুলো অয়নের কথায়। লোকটা জুইয়ের নামও জানে। সর্বনাশ! হতবুদ্ধি জুই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভেতরের দিকে।
ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে অয়ন হৃদের সাথে কথায় কথায় ব্যস্ত। জুই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে অয়নকে দিতে। ছেলেটির কফির ট্রেটা হাতে নিতে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুই। আপাতত সেজুতির রুমটা জুইয়ের স্বস্তির মনে হলো। মোটর পাইপ হাতে দাঁড়িয়ে মায়া। উদ্দেশ্য বাগানে চারাগাছে পানি দিবে। কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের একপাশের মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুজন মালি দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরে আনলো পানিতে। বালতি ভরল পানিতে। দুহাতে বালতি আগিয়ে টেনে কিছু পথ যেতেই কোথা থেকে দৌড়ে এগিয়ে আসলো সেই তপু নামক দামড়া ছেলেটি। ভাবি ভাবি বলে মায়াকে সম্বোধন দেখিয়ে জোরপূর্বক বিনীত সহিত মায়ের হাত থেকে বালতিটা নিজের হাতে নিল। থমথমে মুখের মায়া চুপ করে গেল তপুর মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকাতেই কেউ শুনে নিয়েছে কিনা দেখতে। মায়ার ভয়, পাশে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলে ফেলছে, তাহলে নিশ্চয়ই বিষয়টাও দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুখ তার কানে যেতে পারে সেই ভয় করল মায়া। তাছাড়া এখানকার সবাই জানে মায়ের এখনো বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত এত করে সম্মান দেখায় সেটাও তো মায়া জানে না। সেজন্য মায়ের কথাই না বাড়িয়ে সতর্ক সহিত এদিক সেদিকে তাকাতেই চোখ পড়ল কিছু দূরে বসা হৃদকে। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে। নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটি মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থতমত খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বুঝাতে চাইলো মায়া এখন জাতির ভাবি। ওর পেছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতে যে হৃদকে ছোটখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দিবে, সেটা সকালেই সত্যি হলো তপু ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি ডাকাই। এখন নিশ্চয়ই এই হৃদ খান মায়ের পিছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বুঝাবে মায়ার কত সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ের জীবনে এসে। এই যে মায়া এখন হৃদ খানকে নির্ভয়ে নাক দেখিয়ে চলবে, সেটা তো একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এজন্য তো অন্তত মায়ের উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়ার। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ করে। মনে মনে শপথ করলো আজ থেকে সে এই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না। কারণ হৃদ খানের থেকে মায়ের ক্ষমতা অনেক বেশি। মায়ের কত সম্মান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে সেটা বোঝাতে হবে না এই হৃদ খানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে? ভুলেও চলবে না। হুম। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুজনের। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ের দিকে। হৃদের সাথে ফের চোখ মিলতেই মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে। তখনই গলা শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দে। মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখল সকালের সেই শ্যামবর্ণ ছেলেটি হৃদের পাশে বসে আছে মায়ের দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তক্ষুনি অয়ন বলল, আহ, বিয়ান সাহেব এত ভালোই মুখ ভাঙাতে পারে, তা তোর প্রতি এত মেহেরবানি কারণ কি? আপাতত আমি তার শত্রুপক্ষের আছি তাই। আচ্ছা, তাহলে এ ব্যাপার, পরিচয়টা দিয়ে দে তাহলেই তো হয়। হৃদের মুখটা তখনই গম্ভীর হয়ে উঠল। অল্প কথাই বলল, নো নিড। নো নিড অর্থাৎ কোনো প্রয়োজন নেই। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকায় মায়ের দিকে। দূর পথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে করে বাগানের চারাগাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ার, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটা সবার সাথেই মিশতে পারে, অথচ হৃদের বেলা এলেই হৃদকে যত পারে মিথ্যা বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে পড়ে পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়, নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজন দুজনের পরিচয় মিলতো না যদি না হৃদের মনে শ্রায় দিত এই মেয়েটাকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজের পরিচয় মিলতো না, বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো, আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়। হৃদ কখনো বলবে না সে কে, কি তার পরিচয়।
যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে, তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তা ভাবনায় আরো গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারাগাছে পানি দিয়ে বসতো বড় ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতে সেখানে আগমন ঘটল মালার। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, মালা অর্থাৎ সেই মেয়েটা, এই বাড়ির ছোট্ট বয়সী একটা মেয়ে আছে না, যে সার্ভেন্টের কাজ করে, সেই মেয়েটা, বুঝছো? হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে টেবিলের উপরে রেখে মালা আরাফ খানের উদ্দেশ্যে জানায়, সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকলো। হৃদ ততক্ষণে অয়নের সাথে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল, কিন্তু আরাফ খানের ডাকে পিছন ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাফ খানের উদ্দেশ্যে। অয়ন হৃদের পেছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটলো হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখে ভারী নিঃশ্বাস ফেললো আরাফ খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরও বিয়ে করতে চাচ্ছে না। এজন্য না পেরে ছোট ভাই ফাহাদকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই রিতটা যদি বুঝতো, তাহলে আজকে নাস্তার টেবিলে চায়ের সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম ওর বউয়ের হাতের। কত সুবিধা হতো আমাদের বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেললো আরাফ খান। যেন এই মুহূর্তে ওনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়েরও বেশ মায়া হলো আরাফ খানের কথাই। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই, এতে মায়ের কষ্ট হয়। ততক্ষণে হৃদ ও মায়ের পাশের চেয়ারটায় টেনে আরাফ খানের মুখোমুখি হয়ে বসলো। আরাফ খানের নাটকীয় কথাই সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরাফ খান। মায়ের কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখেছো নাতনি, ওর বিয়ের কথা বললে সব ফালতু হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করাই, সেটা ওর চোখে পড়ছে না। আচ্ছা তুমিই বলো, ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? আরাফ খানের কথায় তক্ষুনি মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগে এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে থুতনি ধরে নিজের দিকে ঘুরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জোহরি দৃষ্টিতে পরখ করে মায়া আরাফ খানকে বলল, হ্যাঁ, একটু একটু শুকনা লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতেই থমথমে খেয়ে বসলো হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না। তবে আরাফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই হৃদ চাপা স্বরে মায়াকে ধমকে শুধালো, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগে আরাফ খান মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বাহ, তোমার সাথে দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসছি, নয়তো গিন্নি আমার এক্ষুনি হাঙ্গামা শুরু করে দিবে। মায়া ঘাড় কাত করে আরাফ খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ওনাকে যেতে দেখে ভেতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দিবেন না। আমি কিভাবে বুঝবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করাই শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, বুঝলেন? মায়ের তেরা কথায় রাগে দাঁত পিষল হৃদ। বলল, আর আমি তো শত শত অভিজ্ঞতায় পূর্ণ ব্যক্তি। এর আগে ৪-৫টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসে আছি। হৃদের কথায় মায়া সহমত প্রকাশ করে খোঁচা মেরে বলল, ৪-৫টা বিয়ে তো করবেনই, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনার যে রাগ, বউ টিকবে এ জীবনে আপনার? সবগুলো বউতে এমনি চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। তা না হলে শুধু ৪-৫টা বিয়ে কেন, এরপরে ১০-১২টা বিয়ে করতে হবে যদি না শুধরান। তারপরে একটা বউ থাকবে না দেখবেন। মায়ের কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়েটার কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আরো উল্টো তাকেই পাগল বানাবে এই মেয়ে। তাই হৃদ মায়ের কথায় মায়াকে ফাঁসিয়ে দিয়ে বলল, যাক, অবশেষে কেউ আমার দুঃখ বুঝলো। বুঝলেন বিয়ান সাহেবা, আমি সত্যি অনেক দুঃখে আছি। আমার বউ থাকছে না আমার কাছে। বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এদিকে ছোট ভাই বিয়ে করে নিল, অথচ আমার বউ আমাকে স্বীকার করতেই চাচ্ছে না, উল্টো আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতও চলে এসেছে, রাতে যে বউকে জড়াজড়ি করে ঘুমাবো তারও কোনো উপায় নাই। আমি ভীষণ দুঃখে আছি, বুঝলেন বিয়ান। আপনি আমার জন্য একটা সঠিক বউ খুঁজেন তো, যে বউ মেন্টালি আতপাগল হবে, গেলেও কম থাকবে, বোকা চেহারা আর সহজ সরল হাসি থাকবে। আমি তো লম্বা মানুষ, তাই বউটাও খুঁজবেন আপনার মতো নাটু মেয়ে হবে।
আসলে ছোট বউকে কোলে তুলে কিস করার ফিলিংসই আলাদা। আহা! আর এজন্য আমার ছোট বউই লাগবে কনফার্ম। তারপর এই যে আমার গায়ের রংটা হলো ফর্সা। এজন্য বউয়ের গায়ের রংটা মিলিয়ে হতে হবে হলুদ। একদম আপনার মতন। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ের থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ের নাক, মুখ, চোখ দেখিয়ে আবার বলল হৃদ, "এই যে আপনার মতো নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভিতরে কালো তিল একদম সবকিছু একই রকমের হলে চলবে। তারপর এই যে ধরেন আমি যা বুঝাতে চাইবো বউকে সে ঠিক তার উল্টোটা বুঝবে একদম আপনার মতন করে। আমার এই রকম গুণের বউই পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এমন মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন? আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত তো চলে এসেছে তাই বউটাও খুব জরুরি। শীতের রাতে ওমের একটা ব্যাপার-স্যাপার আছে না? আচ্ছা আমি এখন আসি তাহলে বিয়ান। আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন কোথাও আছে কিনা এমন মেয়ে। ততদিন না হয় আমি একটু অপেক্ষাই করলাম। কথাগুলো বলে হৃদ জায়গা ছাড়ল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজড সে। হৃদ খান কি মায়াকে বউ খুঁজতে বলে গেল নাকি মায়ের পিছনে সরাসরি লাইন মারল? কোনোভাবে কি হৃদ খান মায়াকে নিজের পাত্র হিসেবে আঙুল তুলে দেখিয়ে গেল? কনফিউজডে মায়া ঠোঁট উল্টালো।